পর এক ঘটনা, মিরপুরের আরজুদের ঘটনা শুনবো আমরা এবার। চলুন শুনে আসি ঘটনাটি। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু বলবেন কাইন্ডলি, যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপেরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, এবং আপনি যখন স্টুডেন্ট, তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন যখন প্রথম এক্সপেরিয়েন্স করেন আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা, না হ্যাঁ সেটাই, মানে জানালা থেকে এক্স্যাক্টলি। আমরা ওই ঘটনাটা একটু শুনি। ওকে ফাইন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল, মানে ওখানে একদম খোলা জায়গা ছিল, হ্যাঁ, ওখানে অনেক কিছু দেখা যেত, খোলা একদম পাশেই, ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। তো আমি যেটা দেখতাম, অনেক রাত পর্যন্ত পড়তাম, তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল। আচ্ছা, হ্যাঁ চলে গেল। তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি, তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা, মানে বানরের মতন আমার কাছে মনে হয়েছে, এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে, হ্যাঁ। তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে, তখন দেখলাম না, একটা বানরের বড় একটা লেজ আছে, তো আমাকে ক্রস করে গেল। এটা আমার ফার্স্ট যখন দেখলাম, তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম, হ্যাঁ। আমার তো অনেক ভয় লাগতো দুঃস্বপ্নগুলো দেখতে। দুঃস্বপ্নগুলো কেমন ছিল? কিরকম ছিল সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি যেতে চাচ্ছি না, জোর করে নিয়ে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না। তো তখন দৌড় পড়তে পড়তে গিয়ে দেখতাম যে আমি ঘেমে উঠে গেছি ঘুম থেকে। তো বেসিক্যালি এরকম হয়তো, তো আমি কিছুদিন ইউজড টু হয়ে যাই এটার পরে। তো একদিন যেটা হইলো সেটা হচ্ছে, তো আমি শুয়ে আছি গরমের দিন, জানলাটা খোলা, তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা, মানে ঠান্ডা বাতাস আসতেছে, হ্যাঁ, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4টা 4:30 হবে, তো এরকম সময় তো আমি ঘুম ভেঙে গেল, তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কেউ একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে। ও মাই গড! তো নিঃশ্বাসটা যখন পড়তেছে, তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, এখনো মনে আছে। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম প্রতিদিনের মতো বাছাইকৃত কিছু ভয়ানক ঘটনা নিয়ে। আপনারা এই এপিসোডে শুনতে পারবেন সবথেকে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সবথেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। চিকন, নাকটা অনেক চিকন, আমার দিকে তাকায় আছে, জাস্ট তাকিয়ে আছে আপনার দিকে। আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই, তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া ভাবে তাকিয়ে আছে। এবং এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনোদিন? না 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 না, স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। এটা ওনার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে আছে। তো এটা করার পর আমি খুব ভয় পেয়ে যাই, স্বাভাবিক, এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম আমি খুব ভয় পাইছি, তো এইরকম আমি দেখেছি, হ্যাঁ। তো আমার বড় ভাইয়া যে আছে, তো ও আবার তুই কি দেখছিস, এটা তো এরকম হইতে পারে না। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি, হ্যাঁ। তো স্টে করার পরে সকালবেলায় ও উঠে, মানে খুব গম্ভীর। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম, যে আমি তো একটা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন, মাথায় টুপি আছে, ও বললো সেটা একটা ছোট বাচ্চা নিয়ে, ঠিক ভোরের সময়, আমি যেটা সময় সেই সময়টা দেখেছি 4টা থেকে 5টার মধ্যে, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে, আবার ক্রস করে ওই পাশে যায়, হ্যাঁ। তো এরকম চলতেছে, তো ওইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটা আমাদেরকে বলে যে এরকম ও কিছু দেখেছে। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে, ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে, যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে, বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের শেয়ার করে না। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল ভাই, যেটা হচ্ছে আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন, 13-14 বছর বা চাকরি। তো ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমাকে বলছে, ভাইয়া তুমি আমাদের জানলা ধরে টানাটানি করেছো হাত,
হ্যাঁ, তো আমি বললাম তো এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, জানলার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না, এটা তো হতে পারে না। আমার ওয়াইফকে বললাম যে এটা ও কি বলতেছে, এটা তো হইতে পারে না। না, ও তো বলতেছে ছোট, না না এরকম তো তুমি টানতেছো না, আমি টানি। তো এইটা ঘটনার পরে কিছুদিন, এই লাস্ট জুনে, যেটা এই বছরের জুনে যেটা হয়েছে, সেটা আসলে খুবই ভয়াবহ। আমি মানে খুবই ভয় পাইছি এটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও মানে জুনের 28-29 তারিখে, আমার ডেটটা মনে আছে, তো ওই রাতে 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো এলাকায় একটা হয়তো বা খুব মেজর একটা প্রবলেমের জন্য, তো আস্তে আস্তে আমার আইপিএস এর ইয়েটাও শেষ হয়ে গেছিল। তো ভোরের বেলা আমি ওই রুমটায়, হ্যাঁ, তো আমার বেবিটাকে নিয়ে মানে বাতাস আসতেছে, জানলা খোলা, তো এরকম শুয়ে আছি। ও একটা সোফা শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, ও আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো, একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, একটা মানুষের মতন, আমাকে দেখো 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 বাবা দেখো, এটা আমার হঠাৎ করে সে কি দেখতেছো, বলছে এই যে মানুষের যে জানালার পাশে যে দাঁড়ায় আছে। আমি ওদিকে না তাকায় ওকে তুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো আজকে বুঝতে পারছে যে এটা কি, দোয়া দূর পরে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছিল, তো বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ, চোখগুলা লাল লাল উঠতেছিল, মানে ও বলছে মানুষটা উঠতেছিল। কিন্তু এই বন্ধুত্বের গল্পেই হঠাৎ করে ঢুকে যায় ভয়। কি হয়েছিল শুনবো রিয়নের মুখ থেকে। আমি হচ্ছে অরণ্য রিয়ন। আমি এসেছি ধানরি থেকে। জি। বাট আমি এখন আমার যে ঘটনাটি বলতে যাচ্ছি, আপনার হোম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার যে স্টেশনটা, মেলান্দু স্টেশন, আমার মানে বাসার পাশে যেটা, ওই স্টেশনটার ঘটনা। আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকাতে আপনি কতদিন ধরে আছেন? অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। এটা আমি অনেক ছোটবেলা থেকে ঢাকায়। অ্যাকচুয়ালি যখন আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন পড়াশোনার কারণে আমি আমার ফুপির বাসায় থাকতাম। তখন থেকে আসলে মানে বাবা মাকে ছেড়ে ঢাকায় থাকা হচ্ছে আমার। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনারা হয়তো বা যারা মেলান্দো বা স্টেশনটার পাশে যারা থাকেন, তারা এই ঘটনাটি অ্যাকচুয়ালি তারা জানেন। তো আমি বলছি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি। তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। তো আমি 1 বছর পর পর বাড়ি যাই। তো ঈদেও মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয় না। তো দেখা যায় যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে মেলান্দু স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটা থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্সটা মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপ্লেন করি। আর মেলান্দু ওই স্টেশনটায় একটা পাগল থাকতো, তার পাগলটার নাম হচ্ছে শরীফ পাগল। তো শরীফ নামেই তাকে সবাই চিনতো, পাগলটাকে। তো দীর্ঘ 15 থেকে 16 বছর আনুমানিক সে একই জায়গায়, একই স্টেশনে, একই জায়গায় সে থাকছে। তো ওই পাগলটা মানে তার যে সে পাগল ছিল, বাট তার বিহেভিয়ার গুলো কিন্তু পাগলের মতো ছিল না। আপনি হ্যাঁ আমাকে বলছেন অফের, আপনি বলেন। তো তার বিহেভিয়ারটা ছিল একটা মনীষীর মতো। সে পাগল ছিল, সে পাগলামো করতো না। এবং আপনি বলেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। অনেক, তার চেহারা ছিল অনেক ফর্সা, রাইট, এবং তার দাড়িগুলো ছিল কালো এবং মুখে অনেক দাড়ি ছিল। মানে সে একটা মনীষীর মতো সবসময় একটা ভাব নিয়ে থাকতো। আর তাই সে পাগলটার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে যে সে পাগল অথচ কিন্তু সে কিন্তু কোনো পাগলামো করতো না। এমনকি ওই পাগলটা ওই মেলান্দু স্টেশনটার মধ্যে কিছু সিলেক্টিভ লোক ছিল এবং কিছু সিলেক্টিভ দোকান ছিল যাতে কিছু সে চাইতো, বা যারা তাকে কিছু দিলে সে খাইতো। অথচ কিন্তু সে কারো কাছে কিছু চাইতো না। শুধু যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত, সবার কাছ থেকে নিতে চাইতো না, বা সবাই তাকে দিলেও সে নিত না। এবং ওইসব লোকদের কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে তারা সে পাগলটা নিত না। মানে অন্যরকম টাইপের একটা পাগল ছিল সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনীষীদের মতো তার একটা ভাব ছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ সে পাগলামো করে না। তো
রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, মানে ওই যে সিলেক্টিভ কিছু লোক ছিল যাদের কাছ থেকে সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত এবং ওইসব সিলেক্টিভ লোকদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমি যখন তখন ছোটই ছিলাম বলা যায়, তো আমি যখন বাড়ি যেতাম, তো বাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে কিছু খাবো বলে আমার ফুপি আমাকে অনেক খাবার করে দিত, লাইক স্যান্ডউইচ, তারপর বিভিন্ন ফ্রুটস দিত ট্রেনে খাওয়ার জন্য। তো আমি সেই খাবারগুলো আমি ট্রেনে আসলে খেতে একটু আনইজি ফিল করি, তো ওই খাবারগুলো থেকে যেত আমার ব্যাগে। তো আমি করতাম কি, যে ট্রেন থেকে নেমে ওই স্টেশনটাতে, মেলান্দু স্টেশনটাতে, আমি শরীফ পাগলটাকে আমি ওই খাবারগুলো দিয়ে যেতাম এবং সে আমার কাছে কিন্তু নিত। তো এরকম ভাবেই আমি 2013-তে ডিসেম্বরে মাঝামাঝি দিকে হবে, ডেটটা ঠিক আমি মনে করতে পারছি না, তো 2013 মানে আজ থেকে প্রায় 1 বছর আগে, এই একটা শীতের টাইমে হবে আমার ঘটনাটা। তো আমি তখন ডিসেম্বরে 2013-তে যখন বাড়িতে যাই গত বছর, তো তখন অনেক শীত ছিল। 5টার দিকে আমার ট্রেন ছিল, 5টায় ট্রেনে যাব। তো ওই ট্রেনটাই যখন আমি উঠি, ওঠার পর রাতে পৌঁছাতে 9:30 বেজে যায়। 9:30 আমি ওই মেলান্দু স্টেশনটাতে পৌঁছানোর পর, তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই বা যখনই যেতাম, তখন কিন্তু আমার স্টেশন থেকে ওই পাগলটার কথা মনে পড়তো যে আমি ওই মেলান্দু স্টেশন নেমে ওই পাগলটাকে দেখবো এবং সে আমার কাছ থেকে কিছু নিবে। এই জন্য আমি স্টেশন থেকেই কিছু কিনে নিতাম, তার জন্য কিছু খাবার, হ্যাঁ ওনার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীফ পাগলটার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো এতজলে আমি 2013-তে যখন বাড়িতে যাই, তো বাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুটস কিনি, তারপর কিছু ড্রিঙ্কস কিনি, তারপরে কিছু স্যান্ডউইচ কিনি, মানে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য আমি কিনে নিয়ে যখন আমি যাই, যাওয়ার পর আমি রাতে 9:30-র দিকে আমি পৌঁছাই। পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে শরীফ পাগলটি কোথায়, বাট প্যাজলি যেখানে আমি তাকে দেখে আসছিলাম, আমি সে পাগলটা কিন্তু সেখানে দেখতে পাইনি। সেদিন আর পেলাম না। বাট আমি দেখলাম, একটু খুঁজে দেখলাম যে স্টেশনটাকে তো এখন নতুন করে সাজানো, অনেক সুন্দর করে করানো হয়েছে আর কি। পুরনো যেটা ছিল, তো পুরনো স্টেশনটার অনেকটাই ভাঙা হয়ে গেছে। তো ওইখানে একটা স্টোর ছিল, টি স্টোর, ভাঙা টি স্টোর, ওটা এখন আর ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টি স্টোরটার পিছনে সাদা কাপড় পরা ওই শরীফ পাগলটাকে আমি দেখতে পাই, নোটিস করি দূর থেকে। আচ্ছা। তো তার কাছে যখন যাই, যাওয়ার পর দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনীষীদের মতো তার একটা আচরণ ছিল আর কি। তো আমি যাওয়ার পরে 1 বছর কি তারও বেশি হবে, অনেকদিন পর তার সাথে দেখা। তো আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীফ কেমন আছিস তুই? তো সে বলে যে তুই করে বলতেন। হ্যাঁ, আমি তাকে তুই করে বলতাম। শরীফ পাগল সবাইকে তুই করে বলতো এবং ওই স্টেশনটাতে যেসব মানুষ তাকে চিনতো সবাই তাকে তুই করে বলতো। বয়সের ডিফারেন্স আপনার সাথে কত হবে? শরীফের বয়স হবে 50 বছরের উপরে। আচ্ছা। তারপর আমি শরীফকে তুই করে বলতাম, বলাটা ঠিক না, তারপর আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো। আচ্ছা। তো সবাই তাকে তুই করে বলতো, আর শরীফ পাগলটা সবাইকে তুই করে বলতো। আচ্ছা। তো আমি তাকে বলি যে কেমন আছিস? তো শরীফ বলে যে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে তোর জন্য কিছু খাবার নিয়ে এসছি আমি, তো তুই খাবারগুলা তোর কাছে রাখ। তো আমি যে আপনাকে বললাম যে আমি স্টেশন কমলাপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম, তো ওঠার সময় আমি ওর জন্য খাবার কিনে নিয়েছিলাম, তো সেই খাবারগুলো আমি ওকে দিই। তো সেই খাবারগুলো রাখার পর আমাকে বলতেছে যে টাকা দে। তো আমি বলছিলাম যে কত টাকা দিব? তো আমাকে বলছে যে 10 টাকা দে। তার চাহিদাটা ছিল খুব সীমিত, সে ওই যেসব মানুষকে পছন্দ করতো তাদের কাছ থেকে সে টাকা চাইতো বা টাকা নিত, খাবার নিত, বাট টাকাটা ছিল খুব কম, 10-5 টাকা, বেশি সে কখনো চাইতো না, তার চাহিদা ছিল খুবই সীমিত। তো আমি তাকে অন্ধকার ছিল স্টেশনটা, যেহেতু একটু বাইরের সাইডে, ভাঙা যে পুরাতন স্টেশনটা ছিল তার ওইখানটাতে। পরে আমি অন্ধকারের মধ্যে মানিব্যাগটার খুব মানে একটু খুলে দেখি যে পাশে 20 টাকা, তো আমি 20 টাকাটা তাকে দিই। তারপরে সে আমাকে বললো যে কত টাকা দিলি? আমি পরে বলছি যে 20 টাকা দিছি। তো সে বলছে যে না 20 টাকা না 10 টাকা দেয় আমাকে। আচ্ছা। তারপরে আমি একটু আলোর মধ্যে এসে মানিব্যাগে একটু খুঁজে 10 টাকা নিয়ে তাকে 10 টাকা দিলাম, সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে রাখতো না সেটা। তো আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম, বাইরে বাবা বাইক নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো বাবা আমাকে বলছিল যে এত লেট হলো কেন?
সবাই তো বের হচ্ছে। আমি পরে বললাম যে আমি একটু পিছনের বগিতে ছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। বাট আমি বললাম না যে একটা পাগলের কথা বললাম না, কেননা এটা আসলে বলাটা ঠিক হবে না। কারণ আমি 1 বছর কি অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, ফার্স্ট বাবা আমার জন্য ওয়েট করছে, বাবার সাথে আমি না দেখা করে আমি একটা পাগলের সাথে কথা উনি হয়তো ভালোভাবে নেবেন না। এই জন্য আমি তাকে বললাম না। আমি বললাম যে আমি পিছনে কামড়াতে ছিলাম, একটু বেরোতে লেট হয়ে গেল। তো তারপর বাসায় ফেরা হলো, বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর ফ্রেশ হলাম, মানি ব্যাগটা রাখলাম রুমে, তারপর ফোনটা রাখলাম, রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তো আমি যখন আমার রুমটাতে ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো রাসেল ভাই আমার রুমটাতে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে হঠাৎ করে। বাট আমি কিন্তু রুম থেকে একটু আগেও বেরিয়েছিলাম, বাট রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পারফিউম ইউজ করি তার স্মেলটা আসলে এরকম না, এই স্মেলটা আরো বেশি নাই। তো তখন আমি মানে একটু খেয়াল করে দেখলাম যে স্মেলটা কিন্তু আমার ওই মানিব্যাগ থেকে আসছিল। তো মানিব্যাগটাই ওই টাকাটা যখন আমি বের করি, যে সামু যেটা আমাকে রিটার্ন দিল পাগলটা, তো ওই টাকাটা মধ্যে থেকে কিন্তু ওই স্মেলটা বেরোচ্ছে। বিষয়টা আমি আসলে খুব বেশি একটা যে মানে অন্যরকম ভাবে সেটা কিন্তু আমি নেইনি, কারণ সে কিন্তু অনেক পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটা পারফিউম ছিল, তার হাত থেকে টাকাটা আমার কাছে এসছে, এই কারণে হয়তো বা স্মেলটা বেরোচ্ছে। তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, 3 থেকে 4 দিনের মতো বাড়িতে ছিলাম। থাকার পর আমি এখন ঢাকায় ব্যাক করব। তো রাসেল আমি আপনাকে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে মেলান্দু স্টেশনটা থেকে 10 মিনিটের ডিস্টেন্স, আর মেলান্দু স্টেশনটাতে কিন্তু আমার একটা মামার বাসা আছে। মানে বাসাটা এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায়, এবং মামার বাসার জানলা থেকে স্টেশনটা দেখা যায়, মানে একদমই কাছে বলা যায়। তো অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয়, অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই, তো সব রিলেটিভদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে দেখবে, এতদিন পর বাড়িতে যাচ্ছি, তো সবাই আমাকে দেখতে চাইতো। তো মামা ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তো চলে যাবা, তো তুমি আজকে রাতটা আমাদের বাসায় থাকো, কালকে সকালে তোমাকে ট্রেন উঠে দেবো, কালকে সকালে চলে যাও। কালকে সকালে আমার 7:20 ট্রেন হবে, 7:20 চলে ঢাকা চলে আসবেন। হ্যাঁ, ঢাকায় আমি ব্যাক করবো। 3 দিন থাকার পর ঢাকায় ব্যাক করবো। তো আমি মামার বাসায় যাই। মামার বাসায় যাওয়ার পর তো রাসেল ভাই আপনি জানেন মেবি যে গ্রামের মধ্যে কিন্তু বা ঢাকার বাইরে মানুষরা কিন্তু খুব আর্লি ঘুমিয়ে যায়, বিশেষ করে শীতের বেলায়, শীতের সময়টাতে তার খুব কাজ শেষ করে খুব আর্লি ঘুমিয়ে যায়। এই তো ধরেন 9টা কি 10টার দিকে গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় যে 9টা-10টার দিকেই কিন্তু কোনো সারা শব্দ নেই। এটা কিন্তু ঢাকার বাইরে জিনিসগুলো কিন্তু সবসময় আমি শুনেছি যে ঢাকার বাইরে এরকম হয়। আচ্ছা, তারপরে আমি মামার বাসায় আসি, সকালে চলে যাব। তো মামার বাসায় আসার পর তো খাওয়া শেষ করে রাতে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল। তো আমিও ঘুমিয়ে যাই। তো আমার ঘুম আসছিল না, আমি ঘুমার জন্য ট্রাই করছিলাম, কারণ আমি ঢাকায় দেখা যায় যে 2টা-3টা বেজে যায় কিন্তু ঘুমাতে রাতে। তো আমার ঘুম আসছিল না, আমার কেন যেন খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। তো আমি দেখছিলাম যে জানলা থেকে দেখা যাচ্ছে যে স্টেশনগুলোর টি-স্টলগুলোতে কিন্তু লাইট জ্বালানো ছিল, মানুষজন বসে গল্প করছে, বেঞ্চে বসে টিভি দেখছে, এরকম আর কি। তো আমি ভাবলাম যে স্টেশনটা একটু ঘুরে আসি, যেহেতু ঘুম আসছে না। তো আমি আমার পাশে আমার কাজিন ছিল, ওর নাম হচ্ছে রোমিও। তো কাজিনটা ঘুমিয়েছিল আমার পাশে। তো আমি ওকে ডাকলাম, ডেকে বলছিলাম যে উঠো, একটু বাইরে ঘুরে আসে, আমার ঘুম আসছে না। তো ও বলছিল যে ওর এক্সাম আছে কালকে, তো ও এখন উঠতে পারবে না, ওর ঘুমাতে হবে, কারণ কালকে খুব মর্নিং ওকে বের হতে হবে। তো আমি মানে একাই যাই। পরে একাই যখন আমি যাই স্টেশনটায়, যাওয়ার পর আমার ভাই মানে অ্যাকচুয়ালি ওই পাগলটার প্রতি কেন একটা মায়া কাজ করতো, কেন একটা ভালো লাগা কাজ করতো, যে একটা পাগল হচ্ছে, সে কোনো পাগলামো করে না, একটা মনীষীদের মতো তার ভাব, এত পরিষ্কার থাকে সবসময়, মানে তার পাগলের মতো তার কোনো ধরনের ক্যারেক্টার কিন্তু সে শো করতো না, মানে এত একটা ছিল আর কি, মানে ডিফারেন্ট ছিল। তো আমি যখন স্টেশনটা যাওয়ার পর চাটা খাওয়ার পর আমি একটু হাঁটছিলাম যখন, তো আমি পাগলটাকে একটু খোঁজার জন্য মানে দেখছিলাম যে ওকে আমি এজল যেখানে দেখে আসতাম, সে ছোটবেলা থেকে 15 থেকে 16 বছর যাবত সে যেখানে থাকতো, একই জায়গায় থাকতো। কিন্তু এরপর যে আমি তাকে দেখলাম মানে 2013-তে যে বাড়িতে যাই তখন যে দেখলাম, কিন্তু আমি ওই জায়গাটা তাকে পাই নাই, এবং আজকেও পেলাম না। হ্যাঁ, আমি তখনও পেলাম না। ওই দিনটা তো আমি যে গেলাম, তারপর তখন আমি পেলাম না।
তো দেখি যে ওই যে টি স্টলটা ছিল তার কিছুটা দূরে আজও সে ওই সাদা কাপড় পরে কিন্তু মাথা নিচু করেছিল। আমি দূর থেকে তাকে এটা দেখতে পেলাম। যখন আমি কাছে যাই, যার পর দেখি যে সে কাঁদছিল। আমি তাকে জিজ্ঞেস করি যে শরীফ, কি হয়েছে তোর, তুই কাঁদছিলি কেন? আমি তাকে তুই করেই বলতাম তো তুই কাঁদছিলি কেন, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তো ও আমাকে বলছে যে ওর খুব শীত লাগছে, ওর খুব কষ্ট হচ্ছে। তো এই জিনিসটা শোনার পর রাসেল ভাই আমার খুব কষ্ট হচ্ছিল যে একটা পাগল, সে সবার কাছে চাইতে পারে না, সবার কাছ থেকে সে চায় না, তো তার শীতে কষ্ট হচ্ছে। তো আমি আমার গায়ে জ্যাকেট ছিল অ্যাশ কালার, সেই জ্যাকেটটা আমি খুলে ওই শরীফ পাগলটাকে দিলাম, যেটা তুই পরে নে। তো এটা দিলাম, তারপর সে নিল, নেওয়ার পর আমাকে বলছে যে টাকা দে। তো আমি বললাম যে কত টাকা? সে আমাকে বলছিল যে 100 টাকা দে। রাসেল ভাই এই ফার্স্ট সে আমার কাছে 100 টাকা চাইলো। ইভেন ওই এলাকাতে যে সিলেক্টিভ লোকগুলো ছিল তাদের কাছে সে টাকা চাইতো, সে কখনো 10 থেকে 5 টাকার উপরে কারো কাছে চাইতো লাগতো না আসলে। হ্যাঁ, তো 100 টাকা চাইলো প্রথমে। তো আমি তাকে 100 টাকা দিলাম, কারণ এতদিন পর বাড়ি যাওয়ার পর একটা পাগলের প্রতি একটা মায়া কাজ করে। ঢাকা আসার পর তাকে আমি অনেক মনে করি, অনেক তার কথা মনে পড়ে। তো আমি তাকে 100 টাকা দিলাম। তারপর সে আমাকে বলল তুই চলে যা, আমার ভালো লাগছে না। মানে সে আমার সাথে কোনো কথা বলতে সে আর ইন্টারেস্টেড না। আমাকে বলতে তুই চলে যা, আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো আমি চলে আসি। চলে আসার পর যখন স্টেশন থেকে বের হয়ে আমি সরাসরি যখন বাসার দিকে রওনা হয়ে গেলাম, তো ওই মেলান্দহ স্টেশনটার খুব কাছেই আর কি, পাশেই একটা মানে মাঝামাঝির দিকে, আমার মামার বাসাটা স্টেশনটার মাঝামাঝির দিকে একটা কবরস্থান রয়েছে। তো দেখি যে ওই কবরস্থানে আমার গায়ের অ্যাশ কালার একটা জ্যাকেট পরে, ওই রাতের তখন মেবি 1টা বাজে। তো 1টার দিকে একটা লোক কবরটার পাশে দাঁড়িয়ে মাথা নিচ করে আছে। তো কুয়াশার মধ্যে, অনেক শীত ছিল, কুয়াশার মধ্যে আমি জিনিসটা খুব মানে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। একটু কাছে যাওয়ার পরে দেখি যে ওই শরীফ নামের পাগলটি কিন্তু ওই কবরের সামনে দাঁড়িয়ে ছিল। তো আমি ওকে মানে আমি তখন শকড হয়ে যাই যে সেই মানুষটিকে আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমার সামনে, যার কাছ থেকে আমি চলে আসলাম, সে বসেছিল, এখন দেখি যে সে আমার আগে এখানে চলে আসছে। আর রাসেল ভাই ওইখানে আসার কিন্তু কোনো আদার কোনো ওয়ে ছিল না আসার। ওই আমি যেখান থেকে আসছি ওই দিকটা ছাড়া অন্য কোনো দিক রাস্তা ধরে আসার কিন্তু কোনো অপশন ছিল না। আর যদি থাকতো সেটা কিন্তু অনেক লং একটা ওয়ে, এটা কিন্তু অনেক ঘুরে ফিরে প্রায় আধা ঘন্টার উপরে লেগে যাবে, যেখানে আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো আসার পর আমি তো তখন মানে ওকে জিজ্ঞেস করি যে তোকে আমি মাত্র ওখানে দেখলাম, এখানে তুই কবরের সামনে এত রাতে তুই দাঁড়িয়ে কি করছিস? শরীফকে যখন আমি এটা জিজ্ঞেস করি, শরীফ কোনো কথা বলছিল না। তো একই কোশ্চেন আমি ওকে 3বার জিজ্ঞেস করি যে তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন, এত রাতে কবরের মাঝখানে এরকম কবরের সামনে দাঁড়িয়ে কি করছিস? যখন আমি 3বার একই কোশ্চেন করি, সে যখন কোনো অ্যান্সার করছিল না, তো আমার তখন কেমন যেন লাগছিল যে একটা মানুষকে আমি কিছুক্ষণ আগে দেখলাম, এখন আবার তাকে দেখছি, তো তারপর আবার আমি তাকে কোশ্চেন করছি, কোনো অ্যান্সার করছে না। তো আমি বাসায় চলে আসি। আসার পর আমি যখন দরজা নক করি তখন মেবি রাত 1:45 বাজে। তো তখন আমার কাজিন দরজাটা খোলার পর তো আমাকে দেখে সে অবাক হয়ে গেছে, বলছে যে এত শীতের মধ্যে তুমি কোনো শীতের কাপড় না পরে তুমি বাইরে গেছো, তোমার কষ্ট হচ্ছে না, তুমি এত শীতের মধ্যে বাইরে গেছো? পরে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার গায়ের জ্যাকেটটা ছিল, এটা আমি স্টেশনে গিয়ে শরীফ পাগলকে দিয়ে আসছি, কারণ খুব কষ্ট পাচ্ছিল শীতে। তো এটা শুনে কিন্তু রাসেল ভাই আমার সেই কাজিন কিন্তু অনেক হাসছিল, মানে সে অনেক হাসছিল। আমি মানে বুঝতে পারছিলাম না যে সে হাসছে কেন। তো আমি তাকে বলছি যে হাসছো কেন, একটা মানে জ্যাকেট দিচ্ছে, আমি ঢাকায় গিয়ে আবার কিনে নিব, তো এটা আবার হাসির কি হলো? আমার কষ্ট মানে খারাপ লাগছে, আমি তাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, তার কষ্ট আমার ভালো লাগে না, আমি জ্যাকেটটা দিচ্ছি, তো এটা তুমি হাসার কি হলো? তো সে দেখি আরো হাসছে। তো আমার কাজিনকে আমি জিজ্ঞেস করলাম আসলে হাসছো কেন? তো আমার কাজিন তখন বলছিল যে শরীফ পাগল আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে। তো এই অডিও ক্লিপটিও পুরনো, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আমার নাম রিতম। আমি ভূত এফএমের একজন বিশাল বড় ফ্যান অ্যান্ড রেগুলার লিসনার। আমি ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর শহরে থাকি কর্মসূত্রে, বাট আই এম অরিজিনালি ফ্রম ক্যালকাটা। আর আমার এই যে ঘটনাটা আমি শেয়ার করব, এটাও ক্যালকাটাতেই আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে ঘটেছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমরা একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে মুভ করি। খুব মন দিয়ে অনেক ইনভেস্টমেন্টস করা হয়েছিল ওই অ্যাপার্টমেন্টটাতে, কিন্তু আনফর্চুনেটলি ওখানে এমন কিছু ইনসিডেন্টস ঘটে যে আমাদের এত শখের অ্যাপার্টমেন্ট ওটা ছেড়ে আমাদের অন্য জায়গায় মুভ করে যেতে হয়েছিল ভেরি সুন, ইন আ ভেরি শর্ট টাইম। তো এইভাবে শুরু হয় অ্যাপার্টমেন্টে
প্রথমে আমরা যখন মুভ করলাম, ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ ওকে। তারপর যেটা হয়, আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করি, আমি, আমার বাবা মা, এবং ঘটনাচক্রে আমরা যখন আমাদের নেবারদের সাথে কথা বলি যারা ফ্ল্যাটের ওই ডিরেকশনেই থাকতো, মানে ধরুন আমার উপরে বা আমাদের ঠিক নিচে ওইদিকে যারা থাকতো, এভরিওয়ান, সবাই একই স্বপ্ন দেখছিল। এটা খুব অদ্ভুত, এটার কোনো সায়েন্টিফিক ভিত্তি আমরা খুঁজে পাইনি যে একই স্বপ্ন কি করে এতগুলো মানুষ দেখতে পায়। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমাদের অ্যাকচুয়ালি আমার জানলা দিয়ে নিচে তাকালে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ক্যাম্পাসের মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, কিন্তু স্বপ্নে আমরা দেখতাম যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা নেই, তার জায়গায় একটা বিশাল বড় গাছ, খুব বড় গাছ, বট গাছের মতন, এবং তার ডালপালাগুলো জানলা দিয়ে দেয়াল ভেঙে গোটা ঘরের মধ্যে ঢুকে দেয়াল জুড়ে, সিলিং জুড়ে ডালপালাগুলো ছেয়ে আছে। এই গাছের স্বপ্নটা আমরা সবাই দেখতাম। এটা বলা হয় যে অল অ্যারাউন্ড বেঙ্গল এটা মানা হয় যে এই বড় যে গাছটা, দ্যাট ইজ বট গাছ, এটাতে ব্রহ্মদৈত্যী থাকে। ব্রহ্মদৈত্যী ইজ লাইক অ্যান এনশিয়েন্ট গার্ডিয়ান স্পিরিট, লাইক অ্যান এনশিয়েন্ট ডিমন, কিন্তু ইজ মোর অফ আ প্রোটেক্টর, উনি রক্ষা করেন। কিন্তু বলা হয় যে বট গাছ কোনোদিন কাটতে নেই, বা কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো, কিছু প্রসেস করা উচিত, মানে ডিস্টার্ব করা উচিত না, ব্রহ্মদৈত্যী বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা তারপর খবর নিয়ে জানতে পারি যে আমাদের ঠিক যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওইরকম একটা গাছ ছিল যেটা কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। তো যাই হোক, এটা দিয়ে শুরু হয়েছিল ঘটনা, এবং এটা নাইটমেয়ারের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম, এই স্বপ্নটা রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, এর পরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটা ছিল ড্রয়িং রুমে, সেটা একটা টানা কাঁচের ব্যালকনি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোরস ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে কেউ একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, সে আমাদের ব্যালকনিতে যে চেয়ারটা থাকতো সেখানে বসে আছে, বা কাঁচে মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে বেড়াচ্ছে, বা ব্যালকনির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকনিতেই আছে। এটা দেখা যেত, এবং প্রথমে মনে হতো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল, সার্ভেন্টস, বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করতো, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন। শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা, বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এরকম পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতন, কোনো ট্রান্সপারেন্ট ট্রান্সলিউসেন্ট কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিপছিপে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ধরুন 70-80 বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল, ওনাকে দেখা যেত। উনি কিছু বলতেন না, কিছুই করতেন না, কিন্তু শুধু তাকিয়ে থাকতেন, খুব স্পুকি একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকতেন। এবং এটা আস্তে আস্তে অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। ধরুন আপনি ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখলেন কি ব্যালকনি দিয়ে কেউ একজন তাড়াতাড়ি করে উনি ব্যালকনির ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিকে হেঁটে চলে গেলেন। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে, আমাদের বাড়ির দিকে তারা যখন তাকায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকনিতে কেউ একজন বসে আছে। এবং যে ডিসক্রিপশনটা ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িটা হওয়ার আগে ওখানে একটা পুরনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরনো বাড়ি ছিল, সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সে নিজের মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। তো আমরা অ্যাজিউম করি যে হয়তো এটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা উনি ছাড়তে পারেননি। যাই হোক, এরপর কি হয়, ধীরে ধীরে আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, তো আমি খুব ডেমোনোলজি নিয়ে পড়াশোনা শুরু করি। প্রচুর সিনেমা দেখার পর আমি আস্তে আস্তে অ্যাজ আ সাবজেক্ট ওটা নিয়ে পড়তে থাকি, অ্যাবাউট ডিমন। কিন্তু আর ডেমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যতগুলো নিয়ে পড়বেন, আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবেন, মানে আপনি ওই যাদের নিয়ে পড়ছেন সেই এন্টিটিদের, সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম, আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুলো, মানে কেউ বিছানায় উঠলো, আস্তে করে একটু নড়লো, নিজেকে রিপোজিশন করলো, কেউ আমার পাশে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, কাঠ হয়ে ভয় শুয়ে থাকতাম, আমি ঘুরে তাকাতামও না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেক দিন ধরে আমার সাথে এই জিনিসটা ঘটছিল। তো তারপর কি হয়, আমি ধীরে ধীরে ডেমোনোলজি এগুলো নিয়ে পড়া একটু বন্ধ করি। কিন্তু তারপরে হয় একটা বীভৎস ঘটনা, যেটায়
আমার তখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে প্রি টেস্ট চলছিল, তো অনেক রাত অব্দি আমি এমনি পড়াশোনা করতাম। তো একদিন রাতে ইট ওয়াজ আ উইক ডে, 1:30 কি 2 বাজে রাত্রির বেলা। তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট নিভিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অন দি আদার এক্সট্রিম এন্ড। যখন ঘুমোতে যাচ্ছি হঠাৎ করে, তখন আমার ঘুম আসেনি, আমি চোখ খুলে নিচের দিকে তাকিয়ে দেখি আমার পাটা খাটে যেখানে, আমার 2 পা, তার পাশে আরেকটা 3য় পা। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। একদম প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য। মানে আমার পায়ের পাশে আরেকজনের পা, একটাই পা, অনেক বড় একটা পা, মানে আমার হাইট বা আমার শরীরের গঠনের তুলনায় যার পাটা আমি দেখছি, অনেক বড় সড়ো চেহারার একজন মানুষ, যেটা দেখে মনে হচ্ছিল মানুষ বা হোয়াটএভার। এবং পাটা ছাই ছাই রঙের ছিল, সলিড ছিল না, ইট ওয়াজ মোর ট্রান্সলুসেন্ট, একটা ছায়াময় ব্যাপার ছিল পাটার মধ্যে, কিন্তু স্পষ্ট পা, এটা আমি দেখতে পাচ্ছিলাম। তার মানে এটা বোঝা যায় যে যার পাটা আমার পায়ের কাছে, তার শরীরটা কিন্তু আমার পাশেই তাহলে হওয়া উচিত, মানে আমার বাঁ দিকেই কিন্তু তার থাকা উচিত, শুয়ে থাকা উচিত বিছানায়। কিন্তু রাসেল ভাই, আমি তখন চেষ্টা করি বাঁ দিকে ঘুরে তাকানোর, কিন্তু আমি নিজের মাথাটা নাড়াতে পারি না। আমার গোটা শরীর প্যারালাইজড ফিল করছিলাম আমি তখন। আমার গোটা বাঁ দিকটায় কেউ যেন একটা চেপে বসে আছে বা আমাকে ধরে রেখেছে, বিছানার সাথে আটকে রেখেছে। আমি কিছুতেই মাথাটা ঘুরিয়ে তাকাতে পারছিলাম না। অদ্ভুত একটা প্রেশার, অদ্ভুত একটা স্ট্রেংথ, আমাকে যেন কারোর একটা এক্সটার্নাল স্ট্রেংথ আমাকে আটকে রেখেছে। তো যাই হোক, আমি তখন কোন রকমে ঈশ্বরের নাম নিয়ে কোন রকমে ছুটে পালাই, কিন্তু কিছুতেই পিছনে ঘুরে তাকাতে পারি না যে ওখানে কি রয়েছে বা কে রয়েছে। এবং কোন রকমে আমি বাবা মার ঘরে চলে যাই, এবং আমি আর তারপর থেকে একা শুইনি। আমার পরীক্ষার সময় ছিল, তো আমি তারপর থেকে আর একা একদমই শুইনি। এবার কি হয়, আমাদের একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, তো উনি একদিন আমাদের বাড়িতে এলেন। হি ওয়াজ আ স্পিরিচুয়াল গাই, খুব আধ্যাত্মিক মানুষ। উনি বাড়িটাতে ঢুকেই বললেন যে এই বাড়িটার বাস্তু ঠিক নয়, এই বাড়িটাতে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি বা একটা খারাপ কিছু আছে, তোরা যত শিগগিরই পারিস এখান থেকে চলে যা, আর যদি নাও যাস জানবি এখানে তোরা বেশি দিন থাকতে পারবি না। আমাদের খুব দুঃখ হয়, কারণ খুব শখের অ্যাপার্টমেন্ট ছিল, আমাদের খুব মনের মতো সাজিয়েছিলাম অ্যাপার্টমেন্টটা। তো যাই হোক, এরপর থেকে কি হয়, আমরা দেখতে পারি যে ওই বাড়িটাতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না, কোনো সাকসেস আসছিল না, অদ্ভুত একটা ডিপ্রেশন, সবার খুব একটা মন মরা অ্যাটিটিউড হয়ে যাচ্ছিল বাড়িতে, ঝগড়াঝাটি হচ্ছিল, নাথিং ওয়াজ গোয়িং গুড। আমার পড়াশোনায় সেরকম মন লাগছিল না, শরীর ভালো থাকছিল না, খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার বাড়িটাতে তৈরি হয়ে উঠেছিল। এরপর থেকে কি হয়, এই অ্যাক্টিভিটি গুলো বাড়িটায় বাড়তে থাকে, যে আমরা বাড়িতে কেউ একা থাকলে খালি ফিল হয় যে পাশের ঘরে যেন কেউ আছে, হাঁটা চলার আওয়াজ পাই, রান্নাঘরে বাসন নাড়ার আওয়াজ আসছে, কল খোলার আওয়াজ হচ্ছে, বাথরুমের দরজাটা যেন কেউ বন্ধ করে দিল, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে। এবং এটা একজনের সাথে হলে আমি বুঝতাম এটা ইলিউশন, কিন্তু বা কোন রকমের মনের ভুল, কিন্তু এটা সবার সাথে হচ্ছিল। বাড়িতে যেই একা থাকতো সেই কিন্তু এই একই জিনিস ফিল করতো। আর আমার মা খুব লজিক্যাল মানুষ, উনি কখনোই এটা প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে ভাবেন না, বাট ইভেন শি ওয়াজ স্ক্যার্ড। তো যাই হোক, এরপরে আমরা খুব ভয় পেয়ে যাই, আর আমরা ভাবি যে না, ওই বাড়িটা বিক্রি করে আমরা শহরের অন্য একটা দিকে মুভ করে যাব। তো আমরা বাড়িটা তারপর সেল করে দিই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি জানি না ওই বাড়িটাতে এখন যারা আছে তারা এটা ফিল করছেন কিনা, কারণ আমি এখন অন্য শহরে থাকি। বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমি এরপর অনেক পড়াশোনা করেছিলাম এটা নিয়ে, আই ট্রাই টু রিসার্চ অন দিস। আমি যেটা কনক্লুড করছি যে এক এক সময় কি হয়, একটা কোনো পার্টিকুলার আত্মা বা একটা কোনো পার্টিকুলার স্পিরিট একটা বাড়িতে বা একটা জায়গায় থাকে না। এক এক সময় এক একটা বাড়ি বা এক একটা জায়গার বাস্তু বা তার ডাইমেনশন, তার ডিরেকশন, জিনিসটা এমন হয় যে সেটা অনেক প্রচুর নেগেটিভ এনার্জিকে সেটা নিজের প্রতি আকর্ষিত করে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয় প্রচুর নেগেটিভ এনার্জি। তো সেই জন্য আমার যেন মনে হয় বাড়িতে একটা ভোর্টেক্স বা বাড়িতে একটা অদ্ভুত একটা নেগেটিভ এনার্জির হাব তৈরি হয়ে উঠেছিল। সেটা নয় ব্রহ্মদৈত্যর থাকতে পারে, বা ডিমোনোলজিতে আমি যা পড়েছিলাম সেই আত্মাগুলো অ্যাট্রাক্টেড হয়ে আসতে পারে, বা ওই যে মহিলার আত্মা সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আই হোপ লিসনার্স উইল লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের, ফ্যামিলি মেম্বারসদের, যেটা দেশে বা বিদেশে আমি অনুভব অনেক কিছু ফিল করেছি। তো শেয়ার করব, আরো ঘটনা শেয়ার করব। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য ভূত FM স্টুডিও অ্যান্ড মিট ইউ গাইজ সুন। থ্যাংক ইউ।
আমি প্রথমেই যেতে চাই তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। এবং আপনি, আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাজমুল হাসান, আমি উত্তরা থেকে এসেছি, এখন উত্তরে থাকি। উত্তরায় থাকেন? জি জি। ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই। যে ঘটনা দিয়ে শুরু করব সেটা কোথাকার ঘটনা? এটা কি উত্তরার ঘটনা দিয়ে শুরু করব? ঘটনা আপনার এটা মালিবাগের ঘটনা, আমরা শুনিতে মালিবাগের ঘটনা বলি। জি। এটা মোস্ট প্রবলি আপনার এটা 85-86 সাল হবে আর কি। তো তখন যেখানে আমরা থাকতাম মূলত, তো ওইখানে আপনার একজন, আমরা নিচতলায় ছিলাম এবং 4 তলায় আপনার এক আপা থাকতেন, আমাদের সাথে তার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, আপনাদের মতো। তো পরে উনি শান্তিবাগে চলে যায়। তো তারপরে তার একটা ভাগনা, মানে তার ওয়াইফ, হাজবেন্ডের ভাগনা, সে আসে জাকির, এবং আমাদের সাথে খুব আন্তরিকতা ছিল। তো একদিন সে বলছে যে মামা, আমি ওই আমেরিকান এম্বাসিতে মানে শেষ নেবে আর কি, ভিসা নেবে, তো আমেরিকান এম্বাসির জন্য আপনি ভোর 4টায় তুলে দিন। তো যাই হোক, আমি কথা দিলাম। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি উঠবা কিনা। তো সেই দিন ওই রাতে যে ঘটনা ঘটলো, সেই দিন দেখি আমাকে কে তুলে দিয়েছে ঠিক খেয়াল নেই। তো আমি রাস্তা বের হয়ে গেছি। তো আপনার বাম দিকে ধরেন মৌচাক যেতে, ডান দিকে যাওয়ার পরে বাম হাতে আপনার গুলবাগ, আর ডান দিকে শান্তিবাগ। ডান দিকে যেই আমি টার্ন নিছি, তখন একটা দেখি যে একটা বাচ্চার কান্না, গগন বেদী কান্নার আওয়াজ। তখন আমি কেন জানি তাড়াতাড়ি জগিং করার মধ্যে দৌড়ার চেষ্টা করি, কিন্তু দৌড়াতে যে বাম দিকে ঘুরতে হবে এটা কিন্তু আমার খেয়াল ছিল না। আচ্ছা। আর আসলে তখন আমার কিন্তু সেন্স বলতে নাই। জি। তারপর সামনে যে গেছি, ডান দিকে আপনার মালিবাগ মোড়ের দিকে যাবে, বাম সাইডে শান্তিবাগ, এখন ওটা আছে, শান্তিবাগে আপনার একটা প্রাইমারি স্কুল। তখন আমি খুঁজে পাই যে হ্যাঁ, একটা মহিলা লম্বা করে, একটু অ্যাবনর্মাল টাইপ, কিন্তু আমার তখন বোঝা যায়নি। ওনার হাত কোলে একটা বাচ্চা, উনিও একটু বড় বড় হচ্ছেন, একটু উঁচু হচ্ছে, মানে লম্বা হচ্ছেন, বাচ্চাটাও বাড়তেছে, বাচ্চাটাও ঘুরে ঘুরে দেখতেছে, উনিও কিন্তু দেখতেছে। তখন আমি বলছি, এ কি দেখতেছেন আপনি? বাচ্চাটাকে কান্না থামান, এ কি আশ্চর্য ব্যাপার। তখন কোথা থেকে যেন 3-4টা কুকুর চলে আসে। তো কুকুর দেখে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর তখন আমি কুকুরে করতে যাই, ততক্ষণে আমার সেন্স আসে, কি রে এটা কি দেখতেছি। তখন দেখছি না, ওনার অন্যরকম মহিলার রূপ। তখন চোখগুলো ঠিক টেনিস বল না, আর একটু ছোট হবে, আমার দিকে সে এমন ভাবে তাকাচ্ছে। তখন তো আমার জমানটা বন্ধ হয়ে গেছে ভয়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তারপর একটা ধাক্কা খাই, কিন্তু অথচ দেখা গেছে রাস্তার মধ্যে ধাক্কা আর কি, কেন জানি ধাক্কা খাই। তারপর আমি বাম সাইডে যেদিকে আসতাম দৌড় দিলাম। এবং ধাক্কা খাওয়ার মতো নিশ্চয়ই ওখানে কিছু ছিল না, কিন্তু কেন জানি আমাকে কে ধাক্কাটা দিছে। এবং আমার অভিজ্ঞতাতে দেখি যে যখনই কোনো আলো আমাকে করছে, তখন কিন্তু আমার সেন্স আসছে। তো সেই জন্য কিন্তু একটা আলো আসে। তারপর আমি তাকে দৌড় দিয়ে বাসায় আসি। বাসায় এসে দেখুন 2:10 বাজে। তখন এটা আপনার আমার একটা এটা কত বছর আগের ঘটনা হবে? এটা 85-86 ঘটনা। 85-86 ঘটনা। আপনি একটা ঘটনা বলছিলেন যে আপনার মা কোন একদিন ইলেকট্রিসিটি চলে গিয়েছে। হ্যাঁ, আমি একটু শুনি তো ঘটনাটা। আপনার ঘটনাটা হচ্ছে এটা তখন কিন্তু এটা আবার উত্তরায় আমার মেজো ভাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ছিলেন, এটা অফিসিয়াল কোয়ার্টার ছিল। আচ্ছা। হ্যাঁ, আমাদের বাসায় তো খালারা ছিল, বিভিন্ন জায়গায় বদলি হয়েছে মেজো বড় ভাইয়ের সাথে। যাই হোক, আমি ঘটনা সরাসরি চলে যাচ্ছি। তো এইটা সেদিন ওই ঘটনা যেদিন ঘটলো, সেদিন মাগরিবের নামাজ পড়তেছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে আমার আম্মার ড্রয়িং রুম থেকে। এবং তখন আমার আম্মা ছিলেন, মেজো ভাই ছিলেন। তো ওখানে ড্রয়িং রুম থেকে আমার আম্মা বলতেছে যে বাবা, ওই ম্যাচটা আর মোমবাতিটা ফ্রিজের উপরে। তো আমার আম্মার একটা অভ্যাস ছিল কি, যে অন্ধকারের মধ্যে উনি কিন্তু দরকারি কোনো জিনিস পেয়ে যেতেন। তো ঠিকই আমি মোমবাতি ম্যাচ পেলাম এবং জ্বালালাম। জ্বালাবার পরে যখন আমি ঘর থেকে বার হয়েছি, অর্থাৎ বাম দিকে ড্রয়িং রুমের দিকে যাবো আমি, তখন দেখি যে না, মনে হচ্ছে যে না, আমার মা মনে হয় আমাকে মাস্টার বেডলি ডাকতেছে। তখন আমি মাস্টার বেডে ঢুকতে গিয়ে দেখি যে আল্লাহ একই। তো ওখানে আপনার দেওয়ালের সাথে অনেকগুলো সোফা আছে, আলমিরা আছে। তারপর ডান দিকে আপনার বড় একটা আছে, খাট আছে, পালঙ্ক আছে, আর মাঝখানে প্রায় 2-2.5 ফিট 3 ফিটে প্যাসেজ আছে যাওয়া আসা করার জন্য। তখন দেখি যে না রে বাবা, মা তো ওখানে নেই। একটা অপরিচিত একটা লোক, লম্বা চিকুন মতো, বিশাল লম্বা করে। আরো আশ্চর্য হয়ে যায়, তার পা কিন্তু 2টা নেই এবং সে আমাকে এশারায় ডাকতেছে। তো আমি বললাম, বল তুই কে? তো সে কিছু বলে। তখন লক্ষ্য করলাম, যখন আমি ওই কিনারের দিকে চলে আসছে, মাথার দিকে ধরেন আপনার খাটের, তখন সে কিন্তু পেছন দিক দিয়ে সরে যাচ্ছে, অর্থাৎ বারান্দার দিকে চলে যাচ্ছে। তখন আমার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেললো, তাকে আমাকে ধরতে হবে। কিন্তু আশ্চর্য, আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু বুঝে গেছি সে সুপার ন্যাচারাল বা কিছু একটা হবে, মানে ইনহিউম্যান বিং হবে, নট হিউম্যান। তখন করে এক পর্যায়ে খেয়াল করি যে না, আমি কিনারে চলেছে। তখন আমি দৌড় দিছি, আর সে আর যেতে পারলো না। তখন তাকে আমি ধরি, কিন্তু আশ্চর্য, তখন মোমবাতিটা তো আমার হাতে। তখন আমি তাকে বলতে যে বল তুই কে? তখন দেখি যে সে চোখগুলো বড় করছে এবং গলাটা লম্বা করে ফেলছে এবং বাতাস জন্য আসছে, তার চুলগুলো উড়ে চলে যাচ্ছে, মানে অর্থাৎ সে দেখাচ্ছে যে আমি এই। তো আমি বললাম যে আমাকে ভয় দেখে লাভ হবে না, আমি কিন্তু উজু অবস্থায় আছি, তুই কিছু করতে পারবি, তোকে বলতে হবে তুই কোত্থেকে আসছিস।
এইভাবে কয়েক মিনিট হয়েছে ঠিক জানি না, তখন তাকে আমি একটা ঘুষি মারি। তো ঘুষি মারবে পক করে একটা কি যেন একটা সাউন্ড করছে আর চোখটা আমার বন্ধ হয়েছে, কিন্তু আমি মারছি খুব জোরে। তারপর আমি আমার কিরে আমি কোথায়, ও মা ডাকতেছিল, তখন ও দৌড় দিয়ে মায়ের কাছে যাই। মা আমাকে দেখা মাত্র বলে কি বাবা তুই তো দিন পুরো ভিজে গেছিস, বলে মা একটু গরম লাগছে। গরম কোথায়, তখন মানে শীত যায় ভাব আর কি, সম্পূর্ণ ভিজে গেছে। এবং এমন লক্ষ্য করলাম যে চুল থেকে পুরা পানি পড়তেছে, মানে সদ্য গোসল করেছে। তখন আমি মাকে আর কিছু বলিনি, পরে আমি মাকে বললাম। তখন মা বলে বাবা তোমার এত দরকার কি ছিল, তুমি যখন দেখতেছ এই ঘটনা তুই বুঝতে পারলে তখন তাহলে তুই একটু ফিরে আসতিস, আমাদের বলতিস। এই ঘটনা ভাই আমি এখনো কিন্তু আপনার রাসেল ভাই ভুলতে পারি না আর কি। আমি আরেকটা জিনিস আপনার সম্পর্কে বলি। আপনি বলছিলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এত মানুষ আমরা চারপাশে আছি, কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারেন যে চারপাশে অস্বাভাবিক কিছু ঘটছে। কিছু মানুষ দেখতে পায়, কিছু মানুষ দেখতে পায় না। কিছু মানুষ সারা জীবন মানে অবিশ্বাস করে যায় যে হয়তো এরকম কোনো কিছু নাই। আবার কিছু মানুষের সাথে অহরহ এই ঘটনাটা ঘটছে। তো আপনি খুব চমৎকার কথা বললেন আমাকে, যে আপনি বললেন যে আসলে মানুষের যে সিক্স সেন্স, সেই ষষ্ঠ ইন্দ্রিয় যে ব্যাপারটা, সেটা দিয়ে কেউ মানে কারো থাকে প্রখর, কারো হয়তো কেউ হয়তো সেন্স করতে পারে, কেউ হয়তো পারে না। এই ব্যাপারটা আপনি বলছিলেন। এবং আপনার সাথে আমি ছোট ছোট যেহেতু ঘটনা, আমি বেশ কয়েকটা ঘটনা একসাথে আপনাদের শোনাচ্ছি। আপনি বলছিলেন সামনে কোরবানির ঈদ আছে। আমি তার আগে একটু বলেছি যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, ইলেকট্রিসিটি তো অহরহ হয়ে যায়। এবং ইলেকট্রিসিটির এই ঘটনার সময় আমাদের প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আসলে একটা আলো জ্বালাবার ব্যবস্থা করি। সেটা চার্জার লাইট হোক বা সেটা মোমবাতি হোক বা যাই কিছু হোক, আমরা সেটা খুঁজে বের করি এবং তারপরে সেটা নিয়ে, এবং সেইটা আনতে গিয়ে হঠাৎ করে যদি আপনার এরকম কোন একজনের সাথে দেখা হয়ে যায়, বা হঠাৎ করে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার বাসায় যে ভদ্রলোক, মানে অপরিচিত একজন ভদ্রলোক বা ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে যিনি ঠিক আসলে এই পরিবারের সদস্য নন, তাহলে ঠিক এইরকম সাহসিকতা হয়তো সবার পক্ষে দেখানো সম্ভব হবে না, কিন্তু দেখানো সম্ভব হয়েছে ওনার পক্ষে এই কারণেই যে ওনার শুরু থেকেই মানে জীবনের বিভিন্ন পর্যায়ে উনি এইরকম ধরনের অভিজ্ঞতার সম্মুখীন বারবার হয়েছেন। কোরবানি ঈদ সামনে রয়েছে, আপনি বলছেন যে ঈদুল আজহা নিয়ে আপনার একটা ঘটনা রয়েছে। ঈদুল আজহা কি হয়েছিল? বিল্ডিং এর ঘটনা। জি, ঈদুল আজহার দিনে হয়েছে কি, ওই বিল্ডিং এ কিন্তু ছাদ থেকে তখনকার সময় আর কি একটা ছেলে পড়ে যায়। ওই যে জাকিরের কথা বললাম তারই ছোট ভাই, পরে লাকিলি সে বাঁচে। তো তখন ওই বাচ্চারা মানে জোরে চিৎকার দিচ্ছে। তখন আমার আম্মা বললো যে বাবা তুই দেখো বাচ্চারা আবার উঠেছে, পড়ে যাবে, তুই একটু ওদেরকে কর। তখন আমি আর কেয়ারটেকারকে ডাকি না, উপরে দৌড়ে গেছে। যখন আমি ছাদে 5 তলা উঠে ছাদে যাব, তখন বাচ্চারা তাড়াতাড়ি দৌড়ে সব বাচ্চারা দেখলাম প্রায় 10-12টা বাচ্চা আমার কাছে নেমে চলে যাচ্ছে। তা আমি এই ছাদে কে আছে, ওরা কোনো উত্তর কিন্তু দেয়নি। হ্যাঁ, ওরা কিন্তু কোনো উত্তর দিল না। তখন আমি ওই দরজা খুলে ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে তো দেখতেছি কোনো বাচ্চাটা আছে কিনা, কেউ দরজা লাগাই দিল কিনা, এরকম ভাবতেছি। আবার ভাবতেছি যে দরজা লাগাই দিল কি, আসলে দরজা কিন্তু আমি খুলেছি কিন্তু আমার খেয়াল ছিল না। হ্যাঁ, পরে রিয়ালাইজ করেছি আর কি। হঠাৎ করে প্রায় 2-3 মিনিট পরে হবে যে প্রায় 7-8টা বাচ্চা আমার কাছে আসলো। আসার পর আমাকে মানে ওই ঘুরতেছে। এক পর্যায়ে কিন্তু বিরক্ত হয়ে যায়, মানে এমন ভয় করতেছে পড়ে যাবে। তো তোমরা এরকম করতেছো কোনো। তখন থেকে একটা মেয়ে বাচ্চা, মাথাটা একটু কম্পারেটিভলি একটু বড়, চুলগুলো হাফ করা আছে। তো তখন আমি তার গায়ে হাত দিই। হাত দেওয়ার সাথে তখন সে মাথা করে ঘোরা দিয়ে যখন আমাকে দেখছে, তখন দেখলাম যে তার চেহারাটা কিন্তু অন্যরকম। তো তখন আমি প্রথম বলি যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তখন সে আবারও চোখ বড় করছে। তখন আমি আমার জীবনের লাইফে আমি এত কিছু দেখছি, তখন আমি রিয়েলাইজ করি যে সামথিং রং। এখন আমার ভাই রাসেল ভাই, এখন আমার পালানো দরকার, কিন্তু পা যেন চলছে না, ভীম হয়ে গেছে। তারপরে যখন আমি কোনোরকম করে যখন আমি নামবো, তখন দেখছি যে সিঁড়িটা, হ্যাঁ আপনাকে একটা আরেকটা ঘটনা আছে, তো আমি বলি নাই। সিঁড়িটার থেকে ওই যে স্কেলেটর নাকি চলন্ত সিঁড়ি যেটা, তখন আমি চোখটা বন্ধ করে রেলিং ধরে ধরে করে নামলাম আর কি। তো এই ঘটনাটা আমি এসে পরে মাকে বলি। এই ঘটনাটা আমি আজও কিন্তু আমাকে আরো ছিল, মানে আজও আমি অবাক হয়ে যায় যে কি রকম একটা জিনিস, সেটাই ভয়, মানে মারাত্মক একটা রক্ত। এবং আপনার সাথে আপনি যখন গ্রামের বাড়ি গিয়েছিলেন, শ্বশুর বাড়ি একটা ঘটনা বলছিলেন আপনি, সেই ঘটনাটা আপনাকে শুনি। হ্যাঁ, শ্বশুর বাড়ির ঘটনা হচ্ছে কি যে আমি তো 2001 সালে বিয়ে করি। তো বিয়ের পরপরই ধরেন 2 মাস হচ্ছে আমি প্রথম যাই ওই বাড়িতে। ওই বাড়িটা হচ্ছে আপনার 35 না 37 কত বিঘা, এবং পুরা গাছ-গাছালি, পাশে ইসামুদ্দিন নদী আছে। একদিন হয়েছে কি, প্রথম এটা বলি আমি
বিয়ের যেটা ঘটনাটা বলি, যে আমি আমার ওয়াইফ উপরে আসি এবং 12:30 পর্যন্ত আমার সম্বন্ধীর সাথে গল্প করছি। যে সম্বন্ধীর সাথে গল্প করছি একজন আমার লন্ডনে চলে গেছে, উনি আমাকে সব গাইড দিত উনি। তো যাই হোক, তখন উনি ছিল। তো আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ওই দোতলার মধ্যে কিন্তু পুরান বাড়ি, ওটা প্রায় 250-300 বছরের। তো ওই ঘাট থেকে যেটা সানবাটানো ঘাট, যেটা পুকুরটা, ওই পুকুরে দেখতেছি যে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যেমন বাচ্চারা আপনার 2টা ডানা থাকে, ডানা দিয়ে হাত ধরে ধরে ঘোরে, ওরকম দেখতে পাচ্ছি। তো আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আশ্চর্য হচ্ছি যে ওই ভালো লাগতেছে, কিন্তু ওই আমি দেখতেছি এক পর্যায়ে আমার মনে হলো যে না, আমি তাহলে ছাদে দিয়ে যাই, ওই দিক দিয়ে দেখবো। তো ততক্ষণে আমার ওয়াইফের গায়ে মনে লাগছে, সে ওটা কি তখন আমি তাকে একটু বলি যে আমি একটু বাথরুমে যাবে, তো লাইটটা জ্বালে, তাহলে আমি উঠি। তা আমি আবার যদি উঠে সে আবার ভয় পাবে, তখন আমি না, সে মানে ভয় পাবে না, তখন ভয় বুঝি নাই যে সে আবার দেখতে দিবে না। তো তখন আমি বললাম যে না, ওই যে নাচতেছে পুকুর পাশে, ওটা একটু দেখবো। তখন আমার ওয়াইফটা ঘুমের মতো ছিল, ওসব তোমার দেখে কোনো লাভ হবে না। তারপর সে নাক ডাকা শুরু করলো। তখন আমি দেখতেছি, দেখতে তখন আমার মধ্যে আসে কি রে, তখন দেখি আপনার ডিম লাইটের মধ্যে দেখি রাত তখন ওই যে 1:45 বাজে। তখন আমি ভয় পেয়ে যাই আর কি। এটা আমার একটা ঘটনা। ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমি আপনার আরেকটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা ছিল যে আপনি বলছিলেন যে কোন সময় বাসা ফেরার সময় মনে হয় কেউ যেন আপনাকে এগিয়ে দিচ্ছিল। জি, ওটাও শ্বশুর বাড়িতে আমার। জি, এটা ছিল আপনার 2004 সালে। তো তখন আমার এক সম্বন্ধী হাবিবুল ভাই, উনি আমাকে সবসময় গাইড করতেন আর কি। ওই সময় উনি ছিলেন না। তো এটা আপনার তারাবি যেটা হয়, যেদিন যে তারাবি শুরু হবে, অর্থাৎ রোজা যেদিন পরের দিন হবে, তো ওই গ্রামে মানে ওই সময় আমি তারাবির নামাজ পড়তে যাবো আর কি। আমার শ্বশুরেরই একটা মসজিদ আর কি, একটু দূরে। তো আমার ওয়াইফ আমার সম্বন্ধে ভাবি, পূর্ণিমা ভাবি, উনি বললো যে ভাই কি করে যাবেন, টর্চে তো নেই। আমি বললাম আরে ভাই কি বলেন, ওটা যেতে পারবো। তো তারপর নামাজটা হয়ে গেল। নামাজটা হওয়ার পরে তখন আমার চাচাতো সম্বন্ধে আপনার আলতাফ ভাই, উনি বললো যে আপনাকে যাবো, কি করে যাবেন আপনি? আমি কেন? তো উনি আমাকে বোঝানোর চেষ্টা করেন, বুঝলাম না। বলে ভাই বুঝেন না? আমাকে না, আমি বুঝতে পারছি। বলে যে একা যাবেন, একা তো যাওয়া ঠিক না, অন্য আপনি শহরের মানুষ, ইত্যাদি। তখন সবাই চলে গেছে, তো একজনকে খুঁজে পেলো, সে সাইকেলে করতেছে। তো বলছে এই দেখ, তখন আমার ওয়াইফের পরিচয় দিল, সরকার ভাই, সবাই চেনে, ওনাকে নিয়ে যাবে কিন্তু। তো তারপর তার সাথে হাঁটা দেওয়ার পরে যখন বাড়ির কাছে চলে আসে, ওটা তো বাড়িটা বললাম আপনাকে 35 না 37, যাই হোক, ওখানে আসার পরে সে তার হাতে 6 ব্যাটারি একটা টর্চ। তা আমাকে বলছে স্যার একটু আপনাকে। আমি আরে ভাই আপনি কষ্ট করছেন, আপনি চলে যান না, আপনি আপনার চলে যান, আমি যেতে পারবো। তো বললেন না, আমি একটু টর্চে একটু আলো দিই। তারপর আমি যাচ্ছি, তখন ওখানে বট গাছ আছে, পাশে ইসামতি নদী, একেবারে পুরো বাড়িটা তো গাছগাছালি, সম্পূর্ণ বাড়িটা ওইরকম। ওখানে শুটিংও হয়েছে। তো এখন ওখানে উঁচু করা হচ্ছে, তখন কিন্তু নিচু টাইপ ছিল, এখন মাটি দিয়ে মানে বাঁধের মতো করা হয়েছে। তো আমি যখন ঘুরেছি, তখন ওই লাইটটা আপনার পুরো আমার চোখে পড়েছে। তাহলে ভাই আপনি জানতো, বিরক্ত হয়েছে। তারপর সে আলোটা যে সারাইছে, ততক্ষণ আমি কিন্তু ঢালু নিচে নেমে গেছি। তারপরে লক্ষ্য করতেছি একদম ঘুটঘুটে অন্ধকার, মানে জায়গাটার নাম হচ্ছে আপনার উথুলি, তারপর আপনার আরিচা। আর ওদিকে যে নদী আসে, তখন কিছু দেখতে পাচ্ছি না। ততক্ষণে দেখতেছি বলতেছে এই যে ভাই এদিকে আসেন, এই যে ভাই এদিকে আসেন, যে দুইজন কে যেন বলতেছে। তো করতে তখন আমি বিরক্ত হয়েছি। বলে আমি বললাম যে দেখেন ভাই, আমার তো শ্বশুর বাড়ির কাছেই চলে আসছে, আমি জাস্ট আমি দেখতে পাচ্ছি না, আপনার যদি সাহায্য করতে চান সামনে আসেন, কি খেলা শুরু করছেন? তো তখন হঠাৎ করে আমার মনে হয় যে একটা গাড়ি সে আরিচা যাবে না, সে ঘোরাতে গেছে, তখন লাইটটা পড়ছে। তখন আমি দেখতেছি যে ওই নদী পানি, তখন আমি তো আবার সাঁতার জানি না, এই তখন পাইছে এবং দেখলাম যে পাতা আপনার একটাও নড়ছে না, কিন্তু বাতাস তখন আরম্ভ হলো, আমাকে মানে ঠেলে ওই নিয়ে যেতে চাচ্ছে, ব্যাগ দিয়ে ঠেলে মানে পানির কাছে। তখন আমি চিন্তা করছি আল্লাহ, পানিতে যদি ডুবি তাহলে শেষ। তো বেশ, আপনি তখন তো সাঁতারও জানতেন না? সাঁতার আমি এমনি জানি না। সাঁতার আমার বড় ভাই আম্মা জানতেন। যাই হোক, পরে তখন আমার মেডিটেশনের ব্যাপারটা, এটা আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফে মানুষের জন্য করি। তখন আমি চোখটা বন্ধ করি, পরবর্তীকালে আপনি আমাকে একটু সাহায্য করেন। তখন দেখি আমাকে টেনে কে যেন নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে যে আপনার যে গুড়িটা যেটা আছে, ওর মধ্যে কিন্তু আমি ওই শুনেছি যে ওখানে হিন্দুদের এসেছিল, বাড়িটা তো হিন্দু বাড়ি ছিল, ওইখানে ওই অনেক পুরানো হয়েছে লাস্টাস। সাপটা পড়ছিল, কিন্তু আশ্চর্য কেউ কিছু করে নাই। তারপর যখন ওই গাছটা আমি ক্রস করি এবং ঠিক মতো আমি উঠেও গেলাম, তারপর আমি হঠাৎ করে দেখি যে তখন আবার ওই
হচ্ছে ওই যে পূর্ণিমা যে লাইটটা তখন দেখতে পাই, এতক্ষণ কিন্তু কিছুই দেখতে পাইনি। তারপর যখন দৌড় দিয়ে যাচ্ছি তখন পিছন থেকে আমাকে নাচবো মানে শত শত লোক আমার ডাকতেছে। এত জোরে দৌড়ে গেছি তখন দেখেন ওই যে গরু টরু, তারপরে অনেক মুরগির ফার্মটা বিরাট বড় বড় আছে, মুরগি টুরগি চিৎকার হয়েছে, এত জোরে আওয়াজ করে দৌড়াচ্ছি আমি। তারপরে এসে তখন ওই মূল বাড়িটার পেছনে আবার মানে যেটা উঠান বলেন, ওখানে আমাদের ওই সম্বন্ধীয় ওয়াইফ পুণ্যভাবে উনি আবার বাড়ি করছে একটা সেমি পাকা টাইপ। তো ওইখানে আমার ওয়াইফ এবং উনি বলে উঠছে যে এত জোরে ধাক্কা দিচ্ছে, কি ব্যাপার তুমি ভয় পেয়েছো নাকি? আপনি ভয় পেয়েছেন? আমি না, তাহলে এইভাবে আসছেন কেন? না একটু ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডা কি, তো গরমকাল, মানে এরকম ভাব। যাই হোক, তো ওইটা রাসেল ভাই আমি আজও কিন্তু মানে আমার কাছে হ্যাঁ। এবং আপনি বলছেন যে অসংখ্য কণ্ঠস্বর আমাকে ডাকতেছে, কিন্তু আমি পেছনে আর, এবং আপনি ওখানে কনফিউজ হয়ে গেছিলেন আপনি আসলে কোথায় যাবেন, কারণ দুই প্রান্ত থেকে দুইজন ডাকছে আপনাকে। এটা আমি এদিকে আসেন এদিকে আসেন, মানে তার মানে এরকম জিনিস হয় যে মানুষকে ভুলিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার যে ব্যাপারগুলো। কিন্তু আপনি মোটামুটি কনফার্ম ছিলেন যে না, আমার বাসা দেখতে পাচ্ছি, আমার অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, শুধু চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো বুঝতেছি কাছেই চলে এসছেন এই জিনিসটা। ওকে, থ্যাংক ইউ। তবে জবানটা আমার কিন্তু বন্ধ হয়ে গেছিল 2-3 বার আমার লাইফে এটা হয়েছে, জবান বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে আমি হারাইনি। আচ্ছা, আপনার লাইফে 2-3 বার এরকম হয়েছে? মানে জবান বন্ধ, কিন্তু ঘটনা তো অনেক, এই ঘটনা শেষ করা যাবে। আমরা আপনার ঘটনা আবারও শুনবো। আমরা চলে যাব আরো একটা ঘটনায়, ঘটনা ঠিক না, একটা প্রশ্ন, যে এই ঘটনাটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা কোনোদিন ঘটতে পারে বলে কি আপনার মনে হয়? যদি মনে হয় তাহলে আমাদেরকে SMS এর মাধ্যমে বা ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। আমি এরকম ঘটনা শুনিনি কখনো, বাট যিনি লিখছেন তাকে অবিশ্বাসও করতে পারছি না। আপনারা শুনুন ঘটনাটা, ছোট্ট একটা ঘটনা, একদমই ছোট। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে আমার সালাম নেবেন। আমি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পুরাপাড়া গ্রামে থাকি। আমি কোনো গল্প বলছি না, এটা একটা সত্য ও বাস্তব ঘটনা। যদি সম্ভব হয় তাহলে রেডিও ফুটলিতে প্রচার করবেন। প্রায় 5 বছর আগের ঘটনা। আমার ও আমার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার বড় ভাই 5 বছর আগে আমাদের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ইন্ডিয়ার মুম্বাই শহরে বেড়াতে গিয়েছিল। কিন্তু বেড়াতে গিয়েই ওখানে সে একটা ভালো কোম্পানিতে ঠিকাদারি কাজ পায়। ভালোই চলছিল আমাদের ও আমার বড় ভাইয়ের জীবন, বেশ ভালোই আয় করত সে সেখানে। হঠাৎ একদিন সে মারা গেল। সে মারা গিয়েছিল ঘুমে ছিল সেখানে, এবং ঘুমে তাকে গুঙ্গাতে ধরে। আগেই বলি, যেদিন সে মারা যায় সেদিন আমাদের সাথে অনেক মজা ও হাসি তামাশা করেছিল এবং ফোনে অনেক কথা বলেছিলাম। আর ঘটনা হলো যে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মডেল টোল সবকিছু দিয়ে দিচ্ছেন, আমি সেটা বলছি না, সেই মোবাইল ফোনটা আমার কাছে চলে আসে আমার বড় ভাই মারা যাবার পর। সেই মোবাইলে অনেক ছবি তোলা ছিল, আমি দেখতাম, আমি সেই মোবাইল ব্যবহার করতাম। সেই মোবাইলে যার ছবি তুলি, অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই কিছুদিনের মধ্যে মারা যায়। মোবাইলের মেইন যে ঝামেলাটা, সেই ঝামেলাটা ছিল এইটা। আমার দাদার ছবি তুলেছিলাম, দাদা মারা গেল। দাদিরও ছবি তুলেছিলাম, দাদি মারা গেল। আমার এক প্রতিবেশীর ছবি তুলেছিলাম, সেই প্রতিবেশী মারা গেল। আমার এক চাচাতো ভাতিজার ছবি তুলেছিলাম, সে মারা গেল। আমি যার ছবি তুলি সেই মারা যায়। আমি আজও সেই মোবাইল ব্যবহার করছি, কিন্তু কারো ছবি তুলতে পারি না। সেই মোবাইলে আজও আমি ছবি তুলতে ভয় পাই। আমাকে এবং রাসেল ভাই এভাবে মানে আর বিস্তারিত লিখতে পারলাম না, এটা আমার বাস্তব ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। তারপরে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেই ফোন নাম্বারটা আছে সেই সিমটাও নিশ্চয়ই সেই মোবাইলেই ঢোকানো রয়েছে। সো আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য কেউ বলবেন না যে ভাই একটা ছবি তুলুন তো দেখি, এটা তো কেউ বলবেন না। বাট এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয় সেটা আমাদের জানাতে পারেন। আসলে মানে এইটা মনে হয় আমরা অনেকে বলি না যে ঘটনাটা একদম বিশ্বাসযোগ্য মনে হলো না, ভাই ভয় লাগলো না, ভাই বেশ ফানি লাগলো। যারা অবশ্য ফানি বলেন তাদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভাই আপনার কাছে আর কি ফানি লাগে, মানে কি আপনার কাছে আর ফানি লাগে, আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যাই হোক, তো যারা অবিশ্বাস করেন তাদের কিন্তু আমি কোনো দোষ দিচ্ছি না। আমি বলছি যারা অবিশ্বাস করেন তারাও মনে হয় মানে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে একটু দ্বিধাবোধ করবেন। আসলেই রাজি আছেন কেউ এই ক্যামেরার সামনে ছবি তুলতে? আমাকে যদি বলেন তাহলে আমি আমার প্রথমটা বলে দিই, আমি মোটেও মানে এই ব্যাপারে সাহস দেখাবো না, এবং আমি প্রথমে বলবো যে ভাই আই এম রিয়েলি সরি, আমি এই ধরনের কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি না। কি মাসুম ভাই, আপনি ছবি তুলবেন?
না মাসুম না বলছে, মাসুমও তুলবে না। তো যাই হোক, আমাদের এখানে আরো অতিথিরা আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং তাদের কাছে যাবো। আমি আরেকজন আমাদের নতুন অতিথি জয়েন করেছেন, আমরা তার সাথে পরিচিত হই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম হিরণ, আমি মোহাম্মদপুর ঢাকা থেকে আসছি। মোহাম্মদপুর ঢাকা থেকে এসেছেন। এই যে ক্যামেরার কথাটা শুনলাম আমরা, মোবাইল ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনাকে ছবি তুলতে বলে আপনি ছবি তুলবেন? না কখনো না। ওকে ওকে ভাই, আপনি আপনার মানে কি বলবো, যে আমি খুব অবাক হলাম যে আপনি যে কথাগুলো লিখেছেন সেখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, আপনার চাচাতো ভাই রয়েছে, আপনার চাচার চাচাতো ভাতিজাও রয়েছেন, তিনি তো জানো। আপনার দাদাদির কথা আমি করবেন, আমি প্রতিবেশীর কথা বলেছেন, আমি জানি না যে সেই প্রতিবেশী বয়স কিরকম, কিন্তু বিভিন্ন বয়সের মানুষ মারা যাচ্ছেন। আপনি তো আরেকটু ডিটেলড ইনফরমেশন আমাদের দিতেন, মানে যে কিভাবে মারা যায়, আকস্মিক ভাবেই তাদের মৃত্যু হয় কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় কিনা, বা কোনো রোগ হয় কিনা, বা কতদিনের মধ্যে মারা যায়, তাহলে এই জিনিসগুলো আমরা আরো শেয়ার করতে পারতাম। আপনি যদি এখন শুনে থাকেন তাহলে নেক্সট উইকে আমাদের এই ঘটনাটার বিস্তারিত আপনি জানাতে পারেন, এবং আমরাও চাই সেই ঘটনাটা শেয়ার করতে। আপনার ঘটনা শুনি। ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনাটি 1968 সালের। জি। এটি ঘটেছিল আমার দাদুর সাথে। জি। আমি ঘটনাটি শুনি আমার দাদির মুখ থেকে। মূল ঘটনায় যাবার আগে আমি একটু পারিপার্শ্বিক বর্ণনা দিয়ে দিই। জি প্লিজ। আমার দাদু বাড়ি যশোর জেলার ঝিকরগাছা যশোর বেনাপোল হাইওয়ের ঠিক সাইডে আমার দাদুর বাড়ি। আমার দাদুর আমি নাম বলছি না, কারণ উনি খুব পরিচিত একজন মানুষ ছিলেন ওখানে। আমার দাদু প্রায় 30 বছর চেয়ারম্যান ছিলেন। আচ্ছা। এবং অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। তখন এলাকাবাসী বুঝেই গেছেন আপনি কার কথা বলছেন, তাই তো? জি। বেশ প্রভাবশালী একজন মানুষ ছিলেন, যার কারণে এলাকার সালিশ বিচার, যেটা নর্মালি তখনকার দিনে হতো, সালিশ বিচারের কাজে দাদুকে প্রায় বিভিন্ন গ্রামে, নিজের গ্রামে ঘোরাফেরা করতে হতো। এবং ওনাকে সবাই প্রেসিডেন্ট বলে ডাকতেন, রাইট? হ্যাঁ, সেই সময় চেয়ারম্যানদেরকে মানুষ প্রেসিডেন্ট বলে ডাকতো। জি। এইরকমই একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করি মেনলি আমার ঘটনা। আমার দাদু বাড়িটা ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটা পার হয়েই বেশ কয়েক মাইল বিস্তীর্ণ ধানি জমি। এই ধানি জমির ভিতর দিয়ে একটি কাঁচা পাকা রাস্তা পার হয়ে আবার বেশ কিছু গ্রাম। দাদুকে প্রায়ই এই সালিশ বিচারের কাজে দূর দূরান্তের গ্রামে যেতে হতো। দাদু সেক্ষেত্রে তার নিজের একটা ঘোড়ার গাড়ি ছিল, দাদু সেটি ব্যবহার করতেন। একবার এই দূর দূরান্তের যে গ্রামগুলি, এই দুটি গ্রামের মধ্যে জমি সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে দুই গ্রামের মধ্যে খুব গন্ডগোল বেঁধে যায়। প্রথমে দুই পরিবার, এবং দুই পরিবার থেকে এটা দুইটা গ্রামের মধ্যে গ্যাঞ্জামটা ছড়িয়ে পড়ে, এবং এটা এতটাই বিস্তৃতি লাভ করে যে এক গ্রামের কাশেম নামে এক ব্যক্তি মারা যায়, খুন হয়, এবং তার মৃতদেহটি করা হয়, গুম করে ফেলা হয়। তো যেটা হয় যে তার পরের দিন সকালবেলা তার শার্টের একটি রক্তমাখা শার্টের একটি অংশ একটি জমির ভিতরে পাওয়া যায়। তার থেকে গ্রামবাসী ধারণা করে যে তাকে খুন করা হয়েছে, কিন্তু ডেড বডিটি কোথাও খুঁজে পাওয়া যায় না। পূর্ব পাকিস্তান আমল প্রচুর থানা পুলিশ করা হয়, গ্রাম্য যে সালিশ বিচার বা জিন ভূতের আশ্রয় নিয়েও কারা খুন করছে সেটা বের করার চেষ্টা করা হয়, কিন্তু কখনো কোনো কুলকিনারা করা যায় না। ফলশ্রুতিতে যেটা হয় যে এক সময় এটা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এরপরে প্রায় 7-8 মাস মতো কেটে যায়। এটার পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে আসে, মানুষের জীবন ধারণও স্বাভাবিক পর্যায়ে চলে আসে, মানুষ খুনের ঘটনাটা প্রায় ভুলতেই বসে। এরকম একটা অবস্থায় একটা সালিশের কাজে দাদু একবার দূরের একটা গ্রামে যান। এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে দূরের একটা গ্রামে যান। সেদিন কোনো কারণে দাদু হয় তার ঘোড়ার গাড়িটি নেননি, অথবা ঘোড়ার গাড়িটি আগেই বাড়িতে ব্যাক করেন। আচ্ছা। এবং ওই দিন বিচারের কাজ, সালিশের কাজ শেষ করতে করতে দাদুর বেশ রাত হয়ে যায়। অনেক আগের ঘটনা, তখন গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটিও যায় নাই। সন্ধ্যার পরপরই মোটামুটি চারদিক অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় যখন বিচারের কাজ শেষ হয়, গ্রামবাসী দাদুকে 2টি গরুর গাড়ি, সাথে 4-5টা হারিকেন এবং 5-7 জন মতো মানুষ দেয় দাদুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দাদু মাত্র একটি গরুর গাড়ি, সাথে 2টা হারিকেন এবং একজন গরুর গাড়ির চালক এবং সাথে মাত্র একজন মানুষ নিয়ে দাদু রওনা দেন। গ্রামের পথ পেরিয়ে দাদু যখন সেই ফাঁকা মাঠের মধ্যে আসলেন, তখন দেখলেন যে চারদিকে মানে পূর্ণিমার আলোয় পুরো সাদা হয়ে আছে, এবং পূর্ব আকাশে বড় একটি থালার মতো সাদা চাঁদ উঠছে। দাদুরা বুঝতে পারলেন যে ওই দিন সম্ভবত পূর্ণিমা। দাদুরা স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেতে যেতে এই একটা কথা বলতে ভুলে গেছি যে ফাঁকা এই রাস্তার সাইডে কিছু জঙ্গল ছিল, ছোট ছোট কিন্তু বেশ ঘন জঙ্গল ছিল। দাদুরা যখন প্রথম জঙ্গলের সাইডে আসলেন,
তখন গরুর গাড়ির চালক হঠাৎ করে শুনলেন যে কেউ যেন ডাকছে প্রেসিডেন্ট সাহেব বলে এরকম একটা ডাক দিল। উনি সাথে সাথে দাদুকে ঘটনাটা জানালেন, কিন্তু তারা একটু কান খাড়া করলেন, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলেন না। দাদু ভাবলেন যে এটা মনে হয় মনের ভুল, তিনি আবার গরুর গাড়ির চালককে আবার চালিয়ে যেতে বললেন। এরপরে তারা স্বাভাবিকভাবে যেতে যেতে যখন দ্বিতীয় জঙ্গলটির ধারে আসলেন, তখন দাদু এবং গরুর গাড়ির চালক দুজনেই খুব স্পষ্টভাবেই শুনলেন আবার সেই একই কণ্ঠ যে বলছে যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। দাদুর সাথে সাথে গরুর গাড়ি থামানোর নির্দেশ দিলেন এবং অনেকক্ষণ চুপ করে থাকলেন, কিন্তু আর কোনো সাড়া শব্দ পেলেন না। তখন দাদুর সাথে যে লোকটা ছিল সে দাদুর নির্দেশে একটু জোরে হাঁক দিল যে জঙ্গলের মধ্যে কে আছো, সাড়া দাও। কিন্তু কোনো সাড়া শব্দ নাই। উনি আরো একবার দুইবার এরকম ডাকলেন, তাতেও কোনো সাড়া শব্দ নাই। তখন দাদু নিজে একবার ডাক দিলেন যে জঙ্গলের মধ্যে কে, বেরিয়ে আসো, না হলে সাড়া দাও। তখন সে ওই আবার একই কথা বললো যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। তখন দাদু বুঝতে পারলেন যে হয়তো কোনো লোক এমনও হতে পারে যে সে রাত করে বাড়ি ফিরছে, হয়তো সে পথে যেতে ভয় পাচ্ছে, সে আমাদের এখন সাহায্য চাচ্ছে। তখন দাদু একটু এক কাজ করলেন কি যে হারিকেনটা নিয়ে, আর দাদুর হাতে একটা লাঠি ছিল, উনি নিয়ে ওটা জঙ্গলের মধ্যে যাওয়ার একটু চেষ্টা করলেন। দাদুর বয়স তখন অলরেডি 65 পার হয়ে গেছে, কিন্তু দাদুর সাথে যারা ছিলেন, যে দুজন গরু গাড়ির চালক এবং সাধারণ যে মানুষটি ছিল, তারা দাদুকে একা যেতে দিতে রাজি না। তখন দাদু ওদেরকে বুঝালেন যে দেখো, ওই লোকটা কিন্তু তোমাদের কথায় সাড়া দিচ্ছে না, শুধুমাত্র আমার কথায় সাড়া দিচ্ছে। তার মানে সে চাচ্ছে যে শুধুমাত্র আমার সাথে কথাবার্তা বলতে, তা আমার সেখানে একাই যাওয়া উচিত। এভাবে তাদেরকে বুঝিয়ে দাদু একাই জঙ্গলের মধ্যে রওনা দিলেন। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু দূর যাবার পরে তখন আবার পিছন থেকে তিনি সেই একই কথাটা শুনতে পেলেন যে প্রেসিডেন্ট সাহেব। তখন দাদু ঘুরে দাঁড়ালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন দাদু জিজ্ঞেস করলেন যে কে। তখন একটা গাছের আড়াল থেকে উত্তর আসলো যে আমি কাশেম। আচ্ছা। তখন দাদু বললেন যে কোন কাশেম? তখন বললো যে আমি সেই কাশেম যাকে 5-7 মাস আগে খুন করা হয়েছে। তখন দাদু মনে করলেন যে হয়তো কেউ কাশেমের নাম করে অন্য কেউ হয়তো আমাকে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে, এটাও হতে পারে। তখন দাদু বললেন যে তুমি আমার সামনে আসো। তখন উনি বললেন যে আপনি তাহলে আপনার হারিকেনের আলোটা নিভিয়ে দেন। তখন দাদু তার হাতের হারিকেনের আলোটা কি মনে করে নিভিয়ে দিলেন। তখন দেখলেন যে একটু দূরের একটা গাছের সাইড থেকে জরাজীর্ণ অবস্থায় একজন মানুষ দাদুর সামনে বেরিয়ে আসলো। দাদু তাকে দেখে সত্যি চিনতে পারলেন যে এটা সে খুন হওয়া কাশেম, কারণ দাদু তাকে পূর্বভাবে আগে থেকেই চিনতেন। দাদুর জমি সে চাষ করত। তার গায়ের পোশাক আশাক শতশীর্ণ, ময়লা, ছেঁড়াছুতো, খুবই খারাপ অবস্থা। সে নিজেও অনেক শুকিয়ে গেছে। তার গলায় লাল রঙের একটি গামছা ঝুলানো। সে দাদুর সামনে এসে বলল যে প্রেসিডেন্ট সাহেব, আমাকে ভয় পাবেন না, আমি আপনাকে কিছু কথা বলতে আসছি। দাদু বললেন যে কি কথা বলো। তখন বসে বলল যে 7-8 মাস আগের কথা। আমি রাত্রিবেলা টয়লেট করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। গ্রামাঞ্চলের টয়লেট একটু সাধারণত দূরেই থাকে। সে যখনই টয়লেট করার জন্য বের হয়েছে, কে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরছে। সে সারানোর চেষ্টা করতেই করতেই আরো 4-5 জন এসে তার হাত পা বেঁধে ফেলে এবং ওই অবস্থায় তাকে টানতে টানতে, আমি তার নাম বলছি না, অমুকের জমিতে নিয়ে যায়। নিয়ে যে তাকে খুব বেদম প্রহার করতে থাকে এবং বলতে থাকে যে জমি জমার মামলা নিয়ে তোর এত বার বাড়ছে কেন। হ্যাঁ, তখন এই কাশেম বুঝতে পারে যে এটা গ্রামের অন্য এক কাশেমকে টার্গেট করে আসলে ভুল করে এই কাশেমকে নিয়ে চলে আসছে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝানোর করতে থাকে, কিন্তু হাত পা মুখ বাঁধা থাকায় সে কোনো রকম এটা প্রকাশ করতে পারে না যে তাকে ভুল করে ধরে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় মারতে মারতে একসময় সে মারা যায় এবং তার ডেড বডিটা ওই জঙ্গলের মধ্যেই একটা গাছের গোড়ায় পুঁতে রাখা হয়। বলে কাশেম দাদুকে একটা গাছ হাতের ইশারা দিয়ে দেখায় যে অমুক গাছের নিচে তার দেহটা পুঁতে রাখা হয়েছে। এদিকে দাদুর দেরি দেখে দাদুর গরু গাড়িতে রাস্তায় যারা ছিল ওই দুজন দাদুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে। আচ্ছা। এসে দেখে যে দাদুর হাতের হারিকেনটা নেভানো, দাদুর ঠায় দাঁড়ায় আছে। দাদুকে কয়েকবার ডাকার পরেও সে সাড়া দিচ্ছে না। তখন গায়ে ঝাঁকুনি দিলে তার সম্মতিটা ফিরে আসে। আচ্ছা। সে অবস্থায় দাদুকে তারা ধরে নিয়ে 2 পাশে করে বাড়িতে পৌঁছে দেয়। আচ্ছা। দাদু প্রায় 2 দিন মতো বাসা থেকে বের হয় না। 3য় দিনের দিন দাদু পুলিশ এবং অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে এসে সেই জঙ্গলে আসে এবং গাছের গোড়া খুঁড়ে তার সেই ডেড বডিটা সেখানে পায়। সেই জরাজীর্ণ অবস্থা এবং গলায় একটা লাল গামছা। তার মানে যেভাবে বলেছিল মোটামুটি